নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এই বৃষ্টি ভেজা দুপুরে আজকে শোনাবো এরকমই এক বৃষ্টি ভেজা দিনে পাহাড়ি এলাকায় হারিয়ে যাওয়ার গল্প। বেশ কিছুদিন আগে যখন গরমের ছুটি পড়েছিল, তখন আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়ে, এই তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। গন্তব্য ছিল সিকিমের পেলিং। শুরু হয়েছিল বহরমপুর থেকে সন্ধে 8:30 নাগাদ। তো 8টা 8:30 নাগাদ আমরা যখন ট্রেনে উঠেছিলাম, তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমরা যখন এনজেপি স্টেশনে পৌঁছলাম, তখন বাজে রাত 2:30। তো অত রাত্রে ওখানে পৌঁছে স্বভাবতই কোনো গাড়ি করে যাওয়া সম্ভব ছিল না, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল ভোরের আলো ফোটা পর্যন্ত। ভোরের আলো ফুটতেই আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। তো পেলিং যখন পৌঁছলাম, তখন বাজে বেলা 11:45, 10:30 এইরকম। তো যখন পৌঁছলাম, পৌঁছে মনটা খারাপই হয়ে গিয়েছিল, কারণ চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। তাই আশেপাশের যে সৌন্দর্য, মানে যেই সৌন্দর্যের আকর্ষণে ছুটে যাওয়া, সেটা কিছুই দেখা যাচ্ছিল না। তবুও কষ্ট চেপেই অপেক্ষা করছিলাম কখন চারপাশের পরিবেশ একটু ভালো হবে আর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। তো সেই দিনটা এরকম অপেক্ষা করতে করতেই কেটে গিয়েছিল বিকেলটা। যদিও বিকেলবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করেনি। তারপর রাত্রেবেলাও অন্ধকারে কাঞ্চনজঙ্ঘা দেখার সে যে কি অপরূপ সৌন্দর্য, সে যে না দেখেছে সে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, তাই ওই দিনটা আমাদের প্রথম দিন আর বেরোনো হয়নি। দ্বিতীয় দিন আমরা ঠিক করেছিলাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব। কল্পনা মাথায় রেখেই আমরা সকাল 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম পেলিং স্কাই ওয়াকে, আর তারপর গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর রিম্বিক ফলস আর রিম্বিক অরেঞ্জ গার্ডেন দেখতে, যে ভিডিওগুলো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর যখন এত কিছু দেখার পর সময় প্রায় 3:30 নাগাদ, তখন ঠিক করলাম যে কেঁচুপালড়ি লেকটা তো দেখা হয়নি, ওটা তো এখানকার একটা বিশেষ দ্রষ্টব্য দর্শনীয় স্থান, ওটা তো দেখতেই হবে। তো সেই জন্য আমরা যখন কেঁচুপালড়ি লেকে গিয়ে পৌঁছালাম, মানে লেকের ধারে গিয়ে পৌঁছালাম, তখন বাজে প্রায় 4:30। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, আবার শুরু হলো টিপ টিপ করে ধীরে ধীরে দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি। তো গাড়িতেই বসে থাকতে হলো, মন তো খারাপ হয়ে গেল। আর আমার হাজব্যান্ড তো আমাকে ভীষণভাবে বকতে লাগলো যে এইটুকুনি বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কেন এসেছি আমি। আর আমিও সেরকম এত দূর এসেছি আর সামান্য বৃষ্টির জন্য এই জায়গাটা দেখবো না, সেটা হতে পারে কখনো? আমার কাছে তো নয়। তাই জন্য ওদেরকে গাড়িতে বসিয়ে রেখেই আমি বেরিয়ে পড়লাম ওই জায়গায় যাওয়ার জন্য। গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে লেক ছিল বেশ খানিকটা দূর, কিন্তু এসেছি যখন তখন যেতে তো হবেই। তাই একটা ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে আমি বললাম, আমি দেখে আসি, তোমাদেরকে আর দেখতে যেতে হবে না। এগিয়ে চললাম। এগিয়ে গিয়ে আশ্চর্য ঘটনা, যেখানে টিকিট কাউন্টারে আমি টিকিট কাটতে গেলাম, ওরা আমাকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনারা কজন? আমি বললাম আমি তো একাই আছি। ওরা আমাকে বলল, ম্যাডাম আপনাকে টিকিট কাটতে হবে না, আপনি চলে যান। আমি তো আরও আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, আমি এগিয়ে চললাম। এই লেকটার একটা বিশেষত্ব অবশ্যই আছে, সেই ব্যাপারে আমি আলোচনা করব একটু পরে, মানে তোমাদেরকে জানিয়ে দেব। তো আমি এগিয়ে চললাম পাহাড়ি পথ বেয়ে, পাহাড়ের খাড়ায় বেয়ে উপরে উঠতে লাগলাম। কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল নিজের হাতে যত্ন করে পাহাড়িরা লাগিয়ে রেখেছে। আর ওই দূরে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। মনেস্ট্রির পেছনেই হয়তো কেঁচুপালড়ি লেক, কারণ চারপাশে ওদের ধর্মীয় জিনিস, মানে পতাকাগুলো রং বেরঙের পতাকা লাগানো পাহাড়ি রাস্তায়, যা পাহাড়ি রাস্তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তো ভেবেছিলাম মনেস্ট্রিটার পেছনেই হয়তো
কিছুপালরি লেক। তো সেই জন্য এগিয়ে চললাম। তো লেক তো খুঁজে পেলাম না, কিন্তু এই রাস্তার আর এই মনেস্ট্রির যে সৌন্দর্য, সেটা কিন্তু আমাকে মুগ্ধ করলো। কিন্তু কি করবো, এভাবে এগিয়ে চলার পরেও যখন লেক দেখতে পেলাম না, তখন আমি বুঝতে পারলাম যে আমি হয়তো রাস্তা ভুল করেছি। ভুল করেছি বোঝা সত্ত্বেও অচেনা রাস্তার শেষ পর্যন্ত কি আছে দেখার একটা অদম্য নেশা যেন আমাকে চেপে বসলো। তো আমি এগিয়ে চললাম আরও বেশ খানিকটা। এইভাবে চলতে চলতে একদম পথের শেষে এসে পৌঁছালাম। দেখলাম ওই মনেস্ট্রিতে যারা থাকে তাদেরই, মানে মনেস্ট্রির যারা লামারা রয়েছেন, যারা থাকবার জন্য এখানে হোস্টেল আছে। তো সেই হোস্টেলে রান্নাঘর সমস্ত কিছু আছে, এবং কিছুটা যাওয়ার পর ওই এলাকাটা একটা প্রাইভেট জোন হয়ে গেছে। তো কি করব, রাস্তা যখন শেষ, পাহাড়েরও এই প্রান্ত যখন শেষ, তখন তো এবার ফিরতেই হবে। ফিরে এবার সত্যিকারের লেক কোথায় আছে সেটাই খুঁজতে হবে। তো কি আর করব, এবারে উল্টো পথ ধরলাম ফিরে আসার জন্য। ফিরে আস্তে আস্তে যতটা সম্ভব হয় ততটাই মুহূর্তগুলো মুঠোবন্দি করতে লাগলাম, ক্যামেরা বন্দি করতে লাগলাম চারপাশের অপূর্ব দৃশ্যপট। আরও বেশ কয়েকজন আমারই মতন হয়তো পথ ভুল করে এই রাস্তায় পাড়ি দিয়েছে। যাই হোক, আমি নামতে থাকলাম, কারণ আমাকে লেকে যেতে হবে এবং তারপর লেক দেখে ফিরেও যেতে হবে, যেখানে আমার হাজবেন্ড আর আমার ছোট্ট মেয়ে অপেক্ষা করছে। তো এই করে আমি এগিয়ে যেতে থাকলাম। আচ্ছা, আপনারা কি লেক দেখে নিয়েছেন? হ্যাঁ, লেক দেখে নিয়েছি। লেকটা কোন রাস্তায়? ওই নেমে ডান দিকে যাবে। ও মানে আচ্ছা একটু নেমে আচ্ছা আচ্ছা সাইড থেকে নাম দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসতেই যখন প্রায় নেমে একদম আবার টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, তখন দেখলাম আমার হাজবেন্ড ওই টিপটিপে বৃষ্টির মধ্যে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে। কিন্তু কি করে এলো, কোনো কিছু তো ছিল না, রেনকোট ছিল না, কিছুই ছিল না। আসলে আমি এতক্ষণ লেট করছি দেখে, আমার ফিরতে দেরি হচ্ছে দেখে ও ভীষণ টেনশন করছিল। সেই জন্য নিজের যে জিন্সের জামা ছিল সেটাই খুলে মেয়েকে পরিয়ে, মানে চাপা টাপা দিয়ে, ব্যাগের ওপর দিয়ে চাপা টাপা দিয়ে নিজে ভিজতে ভিজতে মেয়েকে নিয়ে চলে এসেছে আমাকে খোঁজার জন্য। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, কি দরকার ছিল আসার, ফোন করলেই তো পারতে। কিন্তু আর কি, এসেই যখন পড়েছে তো ভালোই হলো, চলো একসাথেই এবার লেক দেখব। এইবার আমাদের আসল লেক যাত্রা শুরু হলো। চলো তোমাদের দেখাতে থাকি রাস্তাটা ঠিক কীরকম ছিল। দারুণ ছিল। ওই রাস্তায় অন্ধকারে সন্ধেবেলা যাওয়া তো একা যাবে না, কারণ তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কীরকম স্যাঁতস্যাঁতে অন্ধকারচ্ছন্ন ইট দেওয়া রাস্তা। ইট ঠিক নয়, পাথর কেটে রাস্তা বানানো, আর চারপাশে ঝিঁঝি পোকার ডাক, একটা অদ্ভুত, মানে ঠিক অ্যাডভেঞ্চারাস রোড একদম। মানে মানে যে না গেছে তাকে বলে বলে বোঝানো যাবে না। হয়তো আমার এই কথা শুনে তার যাওয়ার ইচ্ছাটা বাড়বে, কিন্তু না গেলে কেউ সে ফিল করতে পারবে না। তো যাই হোক, চলো এবার এগিয়ে যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের সাথে এই লেকের গল্পটা, মানে এই লেকের কী গুরুত্ব, কী ঐতিহাসিক গুরুত্ব, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ঠিক ঐতিহাসিক বলবো না, ধর্মীয় গুরুত্বই বটে। কারণ এই লেকটি হিন্দুদের কাছে এবং তিব্বতীদের কাছে, অর্থাৎ বৌদ্ধদের কাছে, বুদ্ধিস্ট যারা, তাদের কাছে এই লেকটি খুবই দর্শনীয় স্থান, এবং এটি একটা বিশেষ ভূমিকা পালন করে বলা যায়। কারণ এই লেকটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, দেখবে যে এই লেকটা অনেকটা মানুষের পায়ের ছাপের মতো। তো পায়ের ছাপের মতো
সেরকমই লাগে দেখতে ওপর থেকে, যেটার ড্রোন ভিউ বা স্যাটেলাইট ভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে ওরকমই আসবে, যেটা গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে। যেতে যেতে দেখলাম শুধু আমরা নই, আমাদের মতোই আরও অনেক মানুষ চলেছে ওই লেক দেখবার জন্য। তো চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ের মাথায় এরকম জঙ্গল, আর প্রতিটা জায়গাতে বুদ্ধিস্টদের কিছু কিছু সাইন অর্থাৎ প্রতীক চিহ্ন আঁকা। দেখে বোঝাই যাচ্ছে যে এটা তন্ত্রক্রিয়া হওয়া কিছু অসম্ভব নয় এই সমস্ত জায়গায়। কারণ আমরা যে বুদ্ধিস্ট হিনজান মহাযান যাই হোক না কেন, এখানে যে অন্যান্য মনেস্ট্রিগুলোও রয়েছে সেখানেও কিন্তু এইসব তন্ত্রক্রিয়া হওয়ার কিন্তু বা ওদের যে তান্ত্রিক প্রক্রিয়া সেই সময়ের কিন্তু অনেক পরিচয় আমরা দেখতে পাওয়া যায়। তো এই রাস্তাটাও অনেকটা সেই রকমই পরিচয় রেখে যায়। চারপাশের প্রতীক চিহ্নগুলো তো তাই বলছে, অনেকটা গা ছমছমে ব্যাপার একটা। তো সেই জন্যই বলছি এইরকম জায়গায় না হট করে একা যাওয়াটা ঠিক না। আবার রাত্রেবেলা অন্ধকারে আর বিশেষ বিশেষ তিথিতে না যাওয়াই ভালো। এটা যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা অন্যদের সাথে ডিফার করতেই পারে, কিন্তু আমার মনে হলো আমি একটু শেয়ার করি, তাই করলাম। সাথে কথা বলতে বলতে রাস্তা অনেকটাই পেরিয়ে এসেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে কেচিওপাল্ট্রি লেক, গাছের ফাঁক দিয়ে লেকের জল দেখা যাচ্ছে। এবারে বলি এই লেকের কি বিশেষত্ব। প্রথমত এটি হিন্দুদের কাছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দু তাদের কাছেও এটি একটি অতি পবিত্র স্থান। এই যে লেকটি দেখছো তোমরা, এই লেকটি অনেকটা মানুষের পায়ের ছাপের মতো। পায়ের বুড়ো আঙুল এক পাশে আর আরেক সমস্ত আঙুলগুলো আরেক দিকে করলে যে পায়ের শেপটা দাঁড়ায় সেই পায়ের শেপ। আমাদের হিন্দুদের মতে এটি মহাদেবের পায়ের ছাপ বলে ধরে নেওয়া হয়, আর বুদ্ধিস্টদের মতে এটি তাদের যে তারা মা রয়েছে, অর্থাৎ এটা হয়তো অনেকেই জানে না যে হিন্দু ধর্মে এবং বুদ্ধিস্টদের মা তারার কনসেপ্ট রয়েছে, যেটা 10 মহাবিদ্যার এক বিদ্যা। তো বুদ্ধিস্টদের মতে এটি হচ্ছে সেই তারা মায়ের পায়ের ছাপ, সেই বুদ্ধিস্ট যে তারা মা রয়েছেন তার পায়ের ছাপ। আর আরেকটা যে বিশেষত্ব রয়েছে সেটা হলো এই এত ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের এতটা উচ্চতায় এই লেকটি অবস্থিত, কিন্তু চারপাশে এত গাছপালা সত্ত্বেও এই লেকের জল কিন্তু গাছের পাতা পড়ে নষ্ট হয় না। একটাও পাতা দেখতে পাওয়া যায় না লেকের জলে। যদিও বা এক আধটা পরে এখানকার পাখিরা কিন্তু সাথে সাথে সেই পাতা তুলে পরিষ্কার করে দেয়। সেই জন্য এই জলের লেক এত পরিষ্কার, এত স্বচ্ছ। সত্যি চারপাশে ঘন সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়, আর তার মাঝখানে এরকম একটা স্বচ্ছ জলের লেক বা হ্রদ। আর এই রকম পরিবেশের মধ্যে, এরকম বৃষ্টি ভেজা পরিবেশ, চারপাশে সবুজ, তার মধ্যে থেকে এই রকম একটা মানে স্যাঁতস্যাঁতে অ্যাডভেঞ্চারাস গা ছমছমে রোমহর্ষক পরিবেশে এই লেক প্রত্যক্ষ করা সত্যিই মানে ভাগ্যের ব্যাপার। আমার তো তাই মনে হয়েছে। দেখো তোমরা লেকের ছবি, তাহলেই বুঝতে পারবে। আর যারা বুঝতে পারছো না তাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একবার এসে দেখে যেও, তারপর ভেবো যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। পেদিং বেড়াতে আসবে বলে প্ল্যান করেছো তারা কিন্তু নিজেদের ঘোরার জায়গাগুলোর মধ্যেই কেচিওপাল্ট্রি লেকটি অবশ্যই দেখো, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। কারণ এই লেকটি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি যতগুলো জায়গা পেলিংয়ে দেখেছি তার মধ্যে এটি অন্যতম। আর এখানে না গেলে হয়তো অনেক অভিজ্ঞতাই মানে হবে না, সেটা তোমরা যাও, গিয়ে দেখে এসো, তাহলেই বুঝতে পারবে। আর আমি পেলিংয়ে আর কোথায় কোথায় ঘুরলাম, কতদিন থাকলাম, আর কোন কোন জায়গায় গেলাম, সেই সব জায়গা সম্বন্ধে জানতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তাই আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। কেচিওপাল্ট্রি লেকের
মা তারা বা মহাদেব যিনিই থাকুন তার পদচিহ্নকে সসম্মানে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায়।